প্রজাতন্ত্র দিবসে বাংলাদেশ সীমান্তে অপ্রীতিকর ঘটনার আশঙ্কা। উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গের প্রত্যেকটি সীমান্তে দফায় দফায় মহড়া চালানোর নির্দেশ বিএসএফের স্পেশাল ডিজির। সূত্রের খবর, অরক্ষিত এলাকায় বাড়তি সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি। তা নিয়েই চলছে চাপানউতর। প্রসঙ্গত, বিগত কয়েক মাসে বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি সম্পূর্ণ বদলে গিয়েছে। ভারতের সঙ্গে সম্পর্ক কার্যত তলানিতে। এই অবস্থায় ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে সীমান্তে নিরাপত্তা আরও আঁটসাঁট করার নির্দেশ বিএসএফের পূর্বাঞ্চলীয় কমান্ডের। দেশের উত্তর পূর্ব এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে ভারতের সঙ্গে বাংলাদেশের মোট ৪,০৯৬ কিলোমিটার সীমান্ত রয়েছে। পূর্বাঞ্চলে কমান্ডের এডিজি তথা স্পেশাল ডিজি রবি গান্ধী বিজ্ঞপ্তি জারি করে সবকটি সীমান্তের দায়িত্বে থাকা বর্ডার আউটপোস্টগুলিকে সতর্ক করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় জারি করা নির্দেশনায় বলা হয়েছে, ২৩ জানুয়ারি থেকে ৩১ জানুয়ারি পর্যন্ত বিএসএফকে অত্যন্ত সাবধান থাকতে হবে। স্কুলের দেওয়ালে লেখা হয়েছিল জয় শ্রীরাম। এর পাশে ভিন্ন ধর্মীয় কথা লেখার অভিযোগ এনে হেনস্থা করা হলো শিলচর নার্সিং স্কুলের ৮ম শ্রেণীর সংখ্যালঘু সম্প্রদায়ভুক্ত এক পড়ুয়াকে। পুলিশ এই ঘটনায় আটক করেছে ৪ জনকে। আটক করা হয়েছে চক্রবর্তী, বর ও দাস পদবীর ৪ কিশোরকে। এদের বয়স ১৪ থেকে ১৭। ৪ জনই রংপুর এলাকার বাসিন্দা। অভিযোগ, মধুরবন্দ এলাকার বাসিন্দা ৮ম শ্রেণীর পড়ুয়া বুধবার যখন স্কুল থেকে বাড়ি ফিরছিল, তখন জয় শ্রীরাম ইস্যুকে ঘিরে তাকে আটকে কান ধরে উঠবস করানোর পাশাপাশি জয় শ্রীরাম বলতে বাধ্য করে আটক ৪ জন। এই ঘটনার ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর জেলা জুড়ে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। ৮ম শ্রেণীর পড়ুয়াটির পরিবারের পক্ষ থেকে থানায় দায়ের করা হয় এজাহার। পরিবারের লোকেদের অভিযোগ, ঘটনায় স্কুলের কয়েকজন পড়ুয়াও জড়িত রয়েছে। পুলিশ বুধবার রাতেই আটক করে ৪ জনকে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ৪ জনকে আটক করার পর নোটিশ দিয়ে যেতে বলা হয়েছে। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য ভারতে কেন্দ্রীয় সরকারের তরফে এবার প্রকাশ্যে এলো একটি বড়সড় আপডেট। এখন থেকে জিও, বিএসএনএল এবং এয়ারটেলের গ্রাহকরা নেটওয়ার্ক না থাকলেও ফোন করতে পারবেন। জানা গিয়েছে যে ডিজিটাল ভারত নিধির হাত ধরে এই ৩টি টেলিকম সংস্থা জোট বেঁধেছে। 4G ইন্টারনেট পরিষেবাও ব্যবহার করতে পারবেন গ্রাহকরা। বলা বাহুল্য, কোনো এলাকায় সংশ্লিষ্ট মোবাইল কোম্পানির টাওয়ার না থাকলেও ডিজিটাল ভারত নিধির সৌজন্যে ফোন কলের পরিষেবা পাওয়া যাবে। এই প্রসঙ্গে জানা গিয়েছে, ইন্ট্রা সার্কেল রোমিং পরিষেবার মাধ্যমেই পুরো এই প্রক্রিয়াটি করা সম্ভব হচ্ছে। ভারতে কেন্দ্রীয় সরকারের টেলিকমিউনিকেশন দফতর সঞ্চার সাথী অ্যাপের পাশাপাশি এই নয়া পরিষেবা চালু করেছে। এখন কোনো ফোনে হাই স্পিড 5G পরিষেবা থাকলেও বেশিরভাগ মানুষই 4G সার্ভিসের উপরেই ভরসা করে থাকেন। ফলে গ্রাহকদের কোন সমস্যা হবে না বলেই মনে করা হচ্ছে। প্রসঙ্গত, ২০২৩ সালের টেলিকমিউনিকেশন আইনের উপর ভিত্তি করেই ডিজিটাল ভারত নিধি তৈরি করা হয়েছে। শহরের পাশাপাশি প্রত্যন্ত গ্রামের মানুষ যাতে সহজেই দুর্দান্ত কলিং পরিষেবা পান, তা নিশ্চিত করতে ডিজিটাল ভারত নিধি চালু করেছে ভারত সরকার। পাকিস্তানের সামরিক বাহিনীর প্রতিনিধি দলের সদস্য হিসাবে যাওয়া সেই দেশের গুপ্তচর সংস্থা আইএসআইয়ের একজন প্রতিনিধি বৃহস্পতিবার চট্টগ্রামে পরেশ বড়ুয়ার নেতৃত্বাধীন আলফা স্বাধীনের কয়েকজন নেতার সঙ্গে আলোচনায় বসেছেন বলে একাধিক সূত্রে খবর। ভারতের গোয়েন্দারা মনে করছেন, অসম সহ উত্তর পূর্বের রাজ্যগুলিতে আবার সন্ত্রাসবাদ এবং হিংসার আগুন জ্বালানোর সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা আইএসআইয়ের রয়েছে। অতীতে পরেশের নেতৃত্বে আলফা ইউর পূর্বের রাজ্যগুলি জঙ্গিদের অস্ত্র ও প্রশিক্ষণের বন্দোবস্ত করত। বেশিরভাগ ক্ষেত্রেই এই প্রশিক্ষণ হতো বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দুর্গম কোনো এলাকায়। শেখ হাসিনা ক্ষমতায় এসে সেনা অভিযান চালিয়ে এই প্রশিক্ষণ কেন্দ্রগুলি ভেঙে দেন।
আবার তেমন কিছুর পরিকল্পনা করা হতে পারে বলে ভারতের গোয়েন্দাদের ধারণা। একটি সূত্রের দাবি, বর্তমানে চীনের ইউনান প্রদেশের বাসিন্দা পরেশ নিজে বাংলাদেশের আলোচনায় ছিলেন, তবে অন্য সূত্রগুলিতে এই খবরের সত্যতা মিলেনি। খতমে বুখারিতে উত্তর পূর্ব ভারত এমারতে শরিয়া ও নদওয়াতুত তামির এবং আল জামিয়াতুল ইসলামিয়ার যৌথ বার্ষিক সম্মেলনে 7টি প্রস্তাব গৃহীত হয়েছে। অসমের সরকারি মাদ্রাসার ঐতিহ্য পুনর্বহাল করতে সুপ্রিম কোর্টে দায়ের করা মামলা চালিয়ে যেতে জনসাধারণের কাছে আর্থিক সাহায্য চাওয়া, ডিলিমিটেশনের নামে অসমের বিভিন্ন জেলার বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এবং বিধানসভার এলাকাকে অন্য গ্রাম ও বিধানসভা এলাকার সঙ্গে জুড়ে দেওয়ার সিদ্ধান্ত বাতিল করে আগের অবস্থায় ফিরিয়ে আনতে আসাম সরকারের কাছে দাবি জানানো এবং করিমগঞ্জ জেলার নাম পাল্টে শ্রীভূমি করাকে অযৌক্তিক আখ্যা দিয়ে জেলার নাম আবার করিমগঞ্জ করতে রাজ্য সরকারের কাছে দাবি জানানো, অসমের সর্বজন শ্রদ্ধেয় জননেতা ভাষা সংগ্রামের নায়ক মাওলানা আব্দুল জলিল চৌধুরী এবং প্রয়াত মহিতুষ পুরকায়স্থের অবদান স্মরণীয় করে রাখতে বাগমারা এবং মালুয়ার সামনে বরাক নদীর উপর নির্মীয়মান সেতু দুটি তাদের নামে নামাঙ্কিত করা, হজযাত্রার ছুটি 15 দিন আগে ঘোষণা এবং অহেতুক অগ্রিম টাকা নেওয়া বন্ধ করা, মিনা থেকে মক্কায় বাস যাত্রা সহজ করা, উমরার মতো হজের ব্যয় সংকুচন করতে রাজ্য ও কেন্দ্র সরকারের কাছে দাবি। গত 2024 সালের 23 ফেব্রুয়ারি অসম সরকার 1935 সালের ম্যারেজ রেজিস্ট্রেশন অ্যাক্ট বাতিল করে স্পেশাল ম্যারেজ অ্যাক্টের মাধ্যমে বিবাহ রেজিস্ট্রেশন মুসলিমদের বাধ্য করা হয়, যা বেসাধ্য এবং কষ্টদায়ক। এই সিদ্ধান্ত বাতিল করে কাজী প্রথা আবার চালু করতে রাজ্য সরকারের কাছে দাবি। রাজ্য সরকারের অধীনে অনেক কর্মচারী নির্ধারিত বেতনে দীর্ঘদিন ধরে কর্মরত, অনেকে অবসরের প্রান্তে পৌঁছে গিয়েছেন। মানবিক কারণে এদের চাকরি নিয়মিত করার দাবিসহ প্রাক্তন প্রধানমন্ত্রী ডক্টর মনমোহন সিং, শিল্পপতি রতন টাটা, বিশিষ্ট সাহিত্যিক ডক্টর জন্মজিৎ রায় সহ উপত্যকার আরও অনেক প্রয়াতের প্রতি শোক প্রকাশ এবং সমবেদনা জ্ঞাপন করা হয়। কাছাড় জেলায় গাছ রোপণের জন্য জমি দেওয়া হবে। গ্রিন অরণ্য সংগঠনকে গাছ রোপণের জন্য জমি দেওয়া হবে। শিলচরের নার্সিংটোলা মাঠে গ্রিন অরণ্যের পুষ্পমেলা ও প্রদর্শনীতে অংশ নিয়ে এই কথা জানান রাজ্যের খাদ্য ও অসামরিক সরবরাহ বিভাগ, খনি ও খনিজ এবং বরাক উপত্যকা বিভাগের মন্ত্রী কৌশিক রায়। তিনি বলেন, মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা অমৃত বৃক্ষ আন্দোলন শুরু করেছেন। প্রথম বছর 1,12,00,000 গাছ লাগানো হয়েছিল। গত বছর 3 কোটি গাছ লাগানো হয়েছে। সরকারের উদ্দেশ্য ছিল সরকারি বিভাগ, এনজিও সহ বিভিন্ন দল সংগঠন পরিবেশকে রক্ষা করার জন্য গাছ লাগানো। তিনি বলেন, গ্রিন অরণ্যের প্রথমবার ফ্লাওয়ার শোতে অংশগ্রহণ করেছেন বলে জানান তিনি। গ্রিন অরণ্যের 3 দিন ব্যাপী শিলচরের নার্সিংটোলা মাঠে পুষ্পমেলা, প্রদর্শনী ও প্রতিযোগিতা